আরিয়ান, প্লিজ আর একটু বেশি করে আদর করো। আমি আর পারছি না। আর ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলে, ওইভাবে অশ্লীল কথা বলো। আর ইচ্ছা মতন আমার সাথে রোম্যান্স করো। আজকে ভুলে যাবে আমি তোমার মামি। দীর্ঘ ২০ বছর ধরে মামা বিদেশ থাকেন। এই সংসারে হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছে আমার মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। একসময় নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা, তারা ২ ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হওয়ার জন্য নানির বাড়িতে চলে আসলাম। এর মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল, কিন্তু সেখানে আমাকে পড়তে দিবে না আমার আম্মু। আম্মু বলে, তোকে ভালো একটা কলেজে ভর্তি করব। সেই সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সবকিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে, তোর নানির বাড়ি কালকেই চলে যাবি। আমি যেতে রাজি হচ্ছিলাম না, কারণ মামি আর নানি শুধু একা থাকে, ওখানে আমার সাথে গল্প করার কোনো মানুষ নাই। আমি যে অবসর সময়ে একটু গল্প করব কারো সাথে, সেই বয়সের মানুষটাই নাই ওখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম, আমি ওখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শোনে না। আম্মুর একই কথা, তোর নানি বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগলো। তবুও কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে, আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নাই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বলেন, জহুরা। মামি কল রিসিভ করে বলেন, কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন, আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে। এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন, কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতন, সমস্যা হবে কিসের জন্য? আম্মু তখন বললেন, আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরিয়ান অনেকটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে লেখাপড়া শেষ করবে। আবারও তখন মামি বলে, আপু খামাখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বলল, সব কিছু গুছিয়ে কালকেই রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে দুজনেই, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশ থাকে। আম্মুকে বললাম, তুমি এই নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে। বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে, তুই শার্ট খুলে ফেল, খুলে ফ্রেশ হয়ে নে আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি এখনও ছোট আছি, আমাকে শার্ট খুলতে বলে। মামির বয়স ৩৫, কিন্তু দেখতে এখনও এই জেনারেশন মেয়ের মতন লাগে, কারণ মামা বিয়ের ৩ মাস পরেই বিদেশ চলে যায়। আজ প্রায় ১৫ বছর হতে লাগলো, তবুও মামা বাড়িতে আসেন না। মামাকে আমি অনেকবার বলেছি, মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে, পাগল ছেলে, বাড়িতে যাইয়া আমি এখন কি করব? মামির বাতাস করা শেষ হয়ে গেলে বলল, আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি আসছি। এরই মধ্যে আমার নানি আমাকে বলে, আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন। মামি তখনই বললেন, হ্যাঁ আপনার স্বামী আমি চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বী হয়ে গিয়েছে তাতে কি আছে, তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম, আম্মুর সাথে যখনই কথা হতো, আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসছে, কিন্তু আমি আসি নাই, কারণ ওই যে বললাম ওখানে আমার ভালো লাগে না, এই জন্য কখনো যাওয়া হয় না। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছি। বুড়ি আমাকে পেয়ে কাছে ডেকে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলে, আরিয়ান তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়ের মতনই। আমি বললাম, আচ্ছা, আমি আমার যদি কোনো কিছু লাগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পরে দেখি রুমে অনেক গরম। ইদানিং এই কয়দিনে প্রচণ্ড গরম পড়তেছে, রুমে ফাঁকা যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সবসময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নাই, চারিদিকে হইচই বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুমের দরজা লক করতে আমি ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি একটু ছোট থেকে দুষ্টু,
কারো সাথে কোনো লজ্জা কোনো কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব। তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলে। ওই সময় মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে, আরে পাগল ছিলে, আমি তোর মামি। আরিয়ান বলল, মামি, আমি বুঝতে পারিনি আসলে, খুবই দুঃখিত। তুমি এই সময় রুমে চলে আসবে। আমি লজ্জায় একাকার হয়ে গেলাম। মামি আমার সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে একবারে হাঁ করে চেয়ে আছে আমার দিকে। মামি একটা কথাই বলল আমার, আরিয়ান কত বড় হয়ে গিয়েছে। আরিয়ান তাড়াহুড়ো করে পাশে একটা লুঙ্গি ছিল সেটা পরে নিল। তখন মামিকে বলল, মামি, কিছু বলবা? মামি তখন বলল, খাবার দিয়েছি ডাইনিং টেবিলে, খেতে আয়। আরিয়ান তখন বলল, মামি, আমি তো কিছুক্ষণ আগে খেয়ে এলাম, আবার কি খাবার দিয়েছ? মামি বলল, তোর নানি তোর জন্য পায়েস রান্না করেছে, তোর অনেক ফেভারিট খাবারই পায়েস, সেই জন্য তোর নানি নিজ হাতে রান্না করেছে। তোর নানি খাবার টেবিলে অপেক্ষা করতেছে, তুই দ্রুত চলে আয়। আমি কিছুক্ষণ পরে খাবার টেবিলে গেলাম। নানি আমাকে বলল, তোর এতক্ষণ লাগে রুম থেকে আসতে? নানিকে বললাম, আমি একটু কাপড় চেঞ্জ করছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। নানি, তো যাই হোক, তোর আম্মু কেমন আছে আরিয়ান? আরিয়ান তখন বলল, হ্যাঁ নানি, আম্মু ভালো আছে এবং বাবাও ভালো আছে। খাবার খাওয়ার সময় তখনই মামা কল করল। এর আগে আর মায়ের সাথে কথা বলেছিল মামা। আমি এখানে আসব মামা জানে। কল করে মামা আমাকে বলল, আরিয়ান, তুই কেমন আছোস? আমি তখন বললাম, জি মামা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মামা, তুমি কেমন আছো? মামাও আমাকে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। মামা আমাকে বলল, আরিয়ান, তুই এখন যথেষ্ট ম্যাচিওর্ড, এখন তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। বাড়িতে তোর নানি এবং তোর মামি থাকে, এখন থেকে বাইরের বাজারের যে কোনো কাজগুলো তুই একটু সামলে নিস বাবা। আরিয়ান তখন বলল, হ্যাঁ মামা, তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি যেহেতু এখানে আসছি সব কিছু দেখে রাখবো ইনশাল্লাহ। এই বলে মামা ফোন কেটে দিল। এবার নানি গল্প করা শুরু করলো আমার সাথে অনেক। এর সাথে মামিও আমাদের সাথে আছে। আমি অনেক লজ্জা পেয়েছি মামি আমার এই অবস্থা দেখার কারণে। মামি আমাকে দেখে একটু কেমন করে হাসছে, আমি কিছুটা বুঝতে পারলাম। মামি তখনই নানিকে বললেন, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গিয়েছে, সেটা হয়তোবা আমরা জানতাম না আমাদের বাড়িতে না আসলে। নানি তখন মামিকে বললেন, বড় তো হবেই, যেহেতু এখন বড় ক্লাসে পড়াশোনা করছে আমাদের আরিয়ান। অনেকক্ষণ গল্প করার পরে আমি আমার রুমে চলে আসলাম এবং নানি এবং মামি সবাই রুমে চলে গেলেন। রুমে যাবার কিছুক্ষণ পরে আমার আম্মু আমাকে কল দিয়ে বলল, আরিয়ান, সব কিছু ঠিক আছে তো? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মু, সব কিছু ঠিক আছে। তোর ওখান থেকে কলেজ কত দূর? আরিয়ান তখন বলল, আম্মু বেশি দূর না। আম্মু বললেন, আচ্ছা বাবা, সমস্যা নেই, ঠিকভাবে লেখাপড়া করবি আর তোর নানি এবং মামিকে খেয়াল রাখবি। আরিয়ান তখন আম্মুকে বললেন, তোমার এই নিয়ে টেনশন করতে হবে না, আমি ভালো আছি এবং নানি এবং মামিকে ঠিকভাবে দেখে রাখব। আরিয়ান, সে তো অনেকক্ষণ জার্নি করার পরে বাড়িতে এসেছি, একটু ঘুমানোর প্রয়োজন, যাক একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি মোবাইলে বেজে গেছে রাত ৯টা। এরই মধ্যে আমার রুমে মামি হাজির। ওই, এতক্ষণ কিসের জন্য ঘুমাচ্ছিস? আমি বললাম, মামি, এত জার্নি করেই নাই তো, এই জন্য একটু চোখটা লেগে গেছে। মামি তখন বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে নে, ডাইনিং টেবিলে খাবার দিয়েছি, তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি রেডি হচ্ছি। মামি, আচ্ছা আমি তো রুমে আছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে মামি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে যাইয়া কিভাবে পানির ট্যাপটা ছাড়ব সেটা হয়তো আমি জানি না। মামিকে ওয়াশরুমে ডাকলাম। মামিও আমার ডাকে দ্রুত চলে আসলো, এসে বলল, কি হয়েছে আরিয়ান? দেখো না মামি, আমি পানি ছাড়ব কিভাবে অন করব সেটা বুঝতে পারছি না। আমার পরনে ছিল একটা টাওয়েল। মামি কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। পানি ছেড়ে দিয়ে দিল, তখনই আমার টাওয়েলটা আবার খুলে গেল। টাওয়েলটা যখনই খুলে গেল, মামি তখনই আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গিয়েছে। মামি ওয়াশরুম থেকে দ্রুত চলে গেলেন এবং আমাকে বললেন, দ্রুত কাজ ছেড়ে খাবার টেবিলে আয়। আমি বললাম, আচ্ছা মামি, তুমি যাও, আমি আসছি। আরিয়ান তখন ভাবতে লাগলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন বারবার মামি আসলে আমার কাপড় চোপড় এমন এলোমেলো হয়ে যাচ্ছে? আমার সাথে একই হতে যাচ্ছে। মামি অলরেডি 2বার আমার উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে, এটা অনেক ভাবতে লাগলাম। এরই মধ্যে আবার জোরে ডাকতে লাগলেন মামি, আরিয়ান, তোর কি এখনো হয় নাই? তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আরিয়ান তখন বলল, এই তো মামি, চলে আসছি আমি। আবার একসাথে খাবার শেষ করলাম এবং আমার রুমে চলে আসলাম। আরিয়ান, আমি আমার রুমে এসে মোবাইলে একটু ফেসবুক টিপছে, তখন ঠিক রাত 11টা বাজে। মামি আমার রুমে এসে ডাক দিয়ে বলল, আরিয়ান,
তোমার পরতাদি কোনো কিছু লাগলে কোনো লজ্জা পাবে না, আমাকে বলবা। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তোমাকে ডাক দেব। তারপর মামি আমাকে বলল, কি করছো আরিয়ান? আরিয়ান তখন বলল, মামি একটু ফেসবুক দেখছি। মামি তখন বলল, আমার ফেসবুকে তুমি অ্যাড আছো? আরিয়ান তখন বলল, কই না তো মামি, তোমার ফেসবুক আছে? কি বলো আরিয়ান, তুমি আমার ফেসবুক আছে তুমি জানো না? না তো মামি, আমি তো জানি না তোমার ফেসবুক আছে। আচ্ছা তোমার ফোন দাও, আমার ফেসবুকে আমি অ্যাড করে নিচ্ছি। আরিয়ান তার ফোনটা দিয়ে দিল। মামি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আরিয়ান অ্যাকসেপ্ট করে নিলাম। মামির ফেসবুকে যে ছবি দেখছি, ও মা, টসটসে একদম 25 বছরের যুবতী। আমি তখন বললাম, মামি তোমার এত সুন্দর ছবি পোস্ট করছো? আর বলো না আরিয়ান, আমি তো ফেসবুক চালাতে চাইছিলাম না, তোমার মামা আমাকে জোর করে বলে ফেসবুক চালায়, সমস্যা নাই, যখন ভালো লাগে না আমিও একটু ফেসবুক চালাই। এই বলে দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে মামি দেখছি হঠাৎ করে বেডে শুয়ে পড়লেন। আরিয়ান তখন মামিকে বললেন, মামি তুমি কি ঠিক আছো? মামি তখন বললেন, আরিয়ান আমার একটু কেমন ঘাড় ব্যথা করছে। আরিয়ান তখন বলল, মামি আমি কি ডক্টর খবর দেব? আরে বোকা ছিলে, না ডাক্তার লাগবে না, তুমি এক কাজ করো, আমার একটু ঘাড়টা মালিশ করে দাও, ওখানের মলমটা নিয়ে। আরিয়ান, আচ্ছা মামি, আমি মলমটা নিয়ে তোমাকে একটা মালিশ করে দিচ্ছি। মলমটা নিয়ে মালিশ করতে করতে মামি কেমন যেন হয়ে উঠছে। যাওয়ার সময় বলতে বলতে গেল, আরিয়ান তাড়াতাড়ি গোসল সেরে নিচে খাবার টেবিলে আসো। আমিও তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ওমা, এখানে দেখে মামি আর নানি আগে থেকেই নিচে খাবার টেবিলে বসে আছে। গলা ঝাঁকিয়ে বললাম, তোমরা কি আমার জন্য অপেক্ষা করতেছো? করবাই তো, কারণ আমি হলাম ইম্পর্টেন্ট মানুষ। আমাকে নিয়ে অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? মামি, হইছে আরিয়ান, আর ডায়লগ মারতে হবে না, এবার তাড়াতাড়ি খেতে আসো, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমাদের দুজনের এরকম কথাবার্তা শুনে নানু পুরাই চুপসে গেল। বেচারি মুরব্বী মানুষ, আর কি করবে বলেন? খাবার খেতে খেতে মামির দিকে হঠাৎ করে চোখ পড়ল। দেখলাম নীল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল মেখে, হাতে নানান রঙের চুড়ি। বাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে? মামিকে বলেই দিলাম, এত সুন্দর করে সেজে আছো, কেউ কি বাসায় আসবে নাকি কোথাও বেড়াতে যাবে? মামি আমার একগাল হেসে বলল, আরিয়ান তুমি কিন্তু দুষ্ট হয়ে গেছো। সত্যি কথা বলছি তো, এই কারণে দুষ্টমি মনে করছো? হইছে হইছে, আর বলতে হবে না। মনে মনে ভাবলাম, হয়তো নানুর সামনে এই ধরনের কথাগুলো বলা ঠিক হয় নাই, তাই হয়তো আমি একটু লজ্জা পাইছি। নানু ভাই হঠাৎ করে বলে উঠল, আরিয়ান এখন কি তুমি কোথাও যাবে? আসলে আমার ওষুধ শেষ হয়ে গেছে, সন্ধ্যের আগে ওষুধই নিয়ে এসো তো। বৌমা, আলমারি থেকে আরিয়ানকে ওষুধ আনার জন্য টাকা দিয়ে দিও। ওকে আম্মা। বিকেলেবেলা মামির রুমে উকি দিলাম। মামি হয়তো মামার সাথে মোবাইলে গল্প করতেছে। নানুর রুমে গিয়ে দেখলাম নানু ঘুমাচ্ছে। আমি আর কি করব, গান গাইতে গাইতে ছাদের উপরে চলে গেলাম। ছাদে বিকেলে মনোরম দৃশ্য দেখতে লাগলাম। লেখা পেজ স্বপ্ন ছায়া 99%। এরই মধ্যে ছাদের এক কোণে চোখ পড়ল। দেখলাম রশিতে মামির কাপড় ঝুলছে। আমি তো দেখে পুরাই অবাক। আস্তে করে কাপড়ের কাছে গেলাম এবং দু চোখ ভরে কাপড়গুলো দেখতে লাগলাম। আহ, কি সুন্দর! আসলে আমার এই ছাদের কর্মকাণ্ডগুলা মামি পিছন থেকে সবকিছু দেখছে, বাট কিছু বলছে না। আরে আরিয়ান, এই বিকেলে ছাদে কি করো? একটু পর তো সন্ধে নেমে আসবে। মামি ঠিকই বলছো, তবে মামি একটা কথা বলার ছিল। বলো। আজকে তোমাকে শাড়িতে খুব সুন্দরী লাগছে। তাই নাকি? তাহলে আমার এখন কি করতে হবে? না কিছু না। আর মামি শোনো, আমি কিন্তু সামনের শুক্রবার বাড়িতে চলে যাব। ও আচ্ছা, তাহলে আমার একটা কাজ করে দিবি? কি? আসলে আমার দরকারি কিছু জিনিস লাগতো, একটু এনে দিতে পারবি? সমস্যা নাই, বলো কি কি আনতে হবে। বলছি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসিও, তারপর সবকিছু বলবো। আচ্ছা। রাতে খাবার খাওয়া শেষ, আমি কিছুক্ষণের জন্য নিজের রুমে গেলাম। কাজ সেরে এবার মামির রুমের উদ্দেশ্যে রওনা হলাম। কাছে যেতেই দেখলাম মামির রুম এখনো খোলাই আছে, আর দেখতে পেলাম মামি কি যেন একটা বই সোফায় বসে পড়ছে। আমি গিয়ে খাটের ওপরে বসলাম এবং দেখলাম মামি ঘুমানোর জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। এখনকার সময় 99% মেয়েরা রাতে ঘুমানোর সময় গেঞ্জি পরে ঘুমায়। একটা সাদা গেঞ্জি পরা এবং চুলগুলা এলোমেলো। আমি স্বাভাবিকভাবেই মামিকে বললাম, মামি কেন ডেকেছিল রাতের বেলা? তাড়াতাড়ি বলো, ঘুমাতে হবে। বলছি, এত তাড়া কিসের আরিয়ান? না, মামি।
কি মামিমানি করছো? কিছু না। এরই মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। এখনকার সময় অনেকের ঘরেই আইপিএস বা চার্জার লাইট এসব কিছু থাকে। লেখা পেজ স্বপ্ন ছায়া 99%। মামি সঙ্গে সঙ্গে চার্জার লাইট জ্বালিয়ে দিল এবং রুমের জানালা খোলা থাকায় জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম, মনে হয় রাতের বেলা বৃষ্টি হবে। মামি, বৃষ্টি হবে মনে হয়, আকাশের অবস্থা তেমন ভালো নয়, এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। আরিয়ান, শোনো, আমার খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি করে জানালা এবং দরজা বন্ধ করে দাও। আমি সবকিছু মামির কথা মতো করছি। এরপর বলতে লাগলো, আরিয়ান, তোমার ভয় করছে না? কেন? আমি ছেলে মানুষ, আর ছেলে মানুষ কখনো ভয় পায় না। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ার শব্দ ভিতর থেকে বেশ শুনতে পাচ্ছি। মামি, শোনো, একটা কথা বলি। বল। তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? খুব ভালো। কিন্তু এখন এই কথা কেন, আরিয়ান? না, আসলে তোমার কথা বলা শেষ হলে আমি ছাদে যাব। মামি, এ তো রাতে। কেন? বৃষ্টিতে ভিজতে। পাগল হয়েছ আরিয়ান? রাতের বেলা কেউ ছাদে যায়, তাও এই বৃষ্টির মধ্যে? আমি যাব। আরিয়ানের এমন কৌতূহল দেখে আমারও ভিতরে লোভ জাগল। সত্যি কি আরিয়ান ছাদে বৃষ্টিতে ভিজবে? তাহলে আমি যাব, আর বৃষ্টিতে ভিজব। কি তুমি? আমি। কেন? তোমার কেন সমস্যা হবে? না, তাহলে তো ভালোই হবে, কিন্তু একটা সমস্যা আছে। কি সেটা? গেঞ্জি পরে। আরে সমস্যা নাই, রাতে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর নানু তো এখন ঘুমে। ঠিক বলছো, চলো তাহলে। চলো চলো।